Okay. Good morning, all of you, and most welcome, my dear student. Today, I am going to present special class on Greek slave society. As you know that it is an important topic in our syllabus, that the Greek slave society, and most important to know that who are slave. It is very important to know. আমাদের জানা দরকার গ্রিক সমাজ, বিশেষ করে গ্রিসের দাস সমাজ ব্যবস্থা সম্বন্ধে, যেটা আমাদের সিলেবাসে খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় জানার দরকার। জাস্ট বিফোর গোয়িং টু স্টার্ট, ইট ইজ কমন টু নো দ্যাট হু আর স্লেভ। এটা আমাদের সবারই জানা দরকার যে দাস কারা। ইট ইজ কমন apply or common knowledge to us that slavery was an accepted practice in ancient Greece as in other societies of the time. বলছে দাস ব্যবস্থাটা একেবারে গ্রিসের মানে প্রচলিত ব্যবস্থা বা একটা যেন প্রচলিত প্রথা অন্যান্য সমাজ ব্যবস্থার ন্যায় বা এই সময়ের সমাজ ব্যবস্থার সঙ্গে গ্রিসের সমাজ ব্যবস্থার সঙ্গে দাস ব্যবস্থা যেন একটা ওতপ্রোতভাবে জড়িত। Some ancient Greek writers, including most notably Aristotle, described slavery as natural and even necessary. বলছে এই গ্রিসের বিভিন্ন প্রাচীন লেখকরা, বিশেষ করে অ্যারিস্টটলের মতো লেখকরা বলতে চেয়েছেন যে এই দাস ব্যবস্থা যেন একটা স্বাভাবিক এবং প্রয়োজনীয়, অর্থাৎ স্বভাবসিদ্ধ প্রয়োজনীয় যেন এই দাস ব্যবস্থা, যেটা গ্রিসের সমাজ ব্যবস্থার সঙ্গে জড়িত। দিস প্যারাডাইম ওয়াজ নোটেবলি কোশ্চেনড ইন সক্রেটিক ডায়ালগস। সক্রেটিক্স এর ডায়ালগে কিন্তু প্রশ্ন চিহ্ন আকারে উপস্থাপিত হয়েছে। দ্য স্টকিস প্রডিউস দ্য ফার্স্ট রেকর্ডেড কন্ডেমশন অফ স্লেভার। বলছে এই এখানেই যেন যে দাস ব্যবস্থার একটা ঐতিহ্য বা একটা রেকর্ড যেন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই স্টকিস যেনই প্রডিউস করছে এই দাস ব্যবস্থা। ভিক্টর এরেনবার্গ মেনশন দ্যাট স্লেভারি অফ কোর্স ওয়াজ নট an economic necessity, it was vital to the whole social and political life of citizenry. অর্থাৎ তিনি এই ভিক্টর এরেনবার্গ বলতে চাইছেন যে এই দাস ব্যবস্থাটা যেন একটা অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যে যুক্ত ছিল এরকম ব্যাপারটা নয়, কিন্তু যেন সামগ্রিক সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল বা নাগরিক জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল এই দাস ব্যবস্থা। অর্থাৎ এই দাস ব্যবস্থাটা যেন গ্রিসের রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনের একটা অঙ্গ হিসেবে আমরা দেখতে পাই। অ্যারিস্টটল তার পলিটিক্সে দেখানোর চেষ্টা করেছেন যে আমরা একটা মাত্র অবস্থা কল্পনা করতে পারি যে যখন কর্তারা কৃতদাসের প্রয়োজনীয়তা অনুভব করবেন না এবং এই অবস্থায় প্রত্যেকটি ষড়যন্ত্র অপরের আদেশ মাত্র বা সূক্ষ্ম পূর্বক জ্ঞান দ্বারা স্বীয় কর্ম সম্পাদন করতে পারবে, এই জিডেলাসের মূর্তির মতো অথবা হেফিস্টাস নির্মিত ত্রিপদীর মতো, যাদের বর্ণনা দিয়েছেন হোমার। অর্থাৎ তিনি কল্পনা করেছেন যে যখন দাসরা অনুভব কর্তারা অনুভব করবেন না যে কৃতদাসের প্রয়োজনীয়তা আছে, এবং তখন মনে হবে যে এটা সত্যিই একটা হেফিস্টাস নির্মিত ত্রিপাদির মতো যেন ব্যবস্থা, এবং সেটা যেন হোমারের এতে আমরা কাব্যে বা নাটকে আমরা দেখতে পাচ্ছি। এই যে কৃতদাস ব্যবস্থা বা কৃতদাস ব্যাপার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা এই দাস ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং দাসরা সাধারণত, আমি আগেই বললাম যে কৃতদাস এবং দাস এমনি হয়ে থাকে। দাস বলতে যারা জন্মগতভাবে দাস, আর কৃতদাস বলতে যারা
কৃত হয়ে থাকে বা কেনা হয়ে থাকে। সাধারণত আমরা দেখেছি যে থ্রেস বা থেলেসি, লিডিয়া, সিরিয়া, ইজিপ্ট, আরব এবং ইপ্পিরিয়া বা সিথিয়া এগুলো থেকে কিন্তু দাস আনা হতো। এবং আরো একটা ব্যাপার, যুদ্ধে যারা পরাজিত হতো তাদেরকে কৃতদাস হিসেবে কিন্তু গ্রীসে রাখা হতো। অর্থাৎ যুদ্ধে পরাজিত এবং কৃতদাস, এরা কিন্তু কৃতদাস হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্রিক সমাজ ব্যবস্থা। দ্য প্রিন্সিপাল ইউজ অফ স্লেভস ওয়াজ ইন এগ্রিকালচার। সাধারণত কোথায় ব্যবহার করা হতো কৃতদাসদের? না, কৃষির ক্ষেত্রে। বাট দে ওয়ার অলসো ইউজড ইন স্টোন কোয়ারিজ অর মাইন্স অ্যান্ড অ্যাজ ডোমেস্টিক সার্ভেন্টস। তারা কিন্তু এই পাথর বা খনি, পাথর উত্তোলন বা খনিতে নিযুক্ত থাকতো। কখনো কখনো কিন্তু তারা গৃহকর্মে নিযুক্ত থাকতো গৃহভৃত্য হিসেবে। এথেন্স হ্যাড দ্য লার্জেস্ট স্লেভ পপুলেশন। বলছে এথেন্সে সবচেয়ে বেশি দাস জন্মেছিল, উইথ অ্যাজ মেনি অ্যাজ 80,000 in the 5th and 6th centuries BC, with an average of 3 or 4 slaves per household, except in poor families. বলছে এথেনে ছিল দাস ব্যবস্থার একটা বিশাল সংখ্যক দাসদের অবস্থান ছিল বা দাস জনগণ ছিল, যেখানে প্রায় 80,000 দাস ছিল এই পঞ্চম এবং ষষ্ঠ শতক খ্রিস্টপূর্বাব্দে, এবং এভারেজ যেন 3 থেকে 4 জন দাস থাকতো প্রত্যেক গৃহে, এবং শুধুমাত্র মানে গরিব ফ্যামিলি বাদ দিয়ে, অর্থাৎ গরিব পরিবার বাদ দিয়ে প্রত্যেক পরিবারে 3 থেকে 4 জন স্লেভ থাকতো, যেটা এথেনীয় দাস ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক। স্লেভস ওয়ার লিগ্যালি প্রহিবিটেড from participating in politics, which was reserved for citizens. স্লেভদের কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ছিল না, তারা রাজনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারত না, যেখানে কেবলমাত্র সিটিজেন বা নাগরিকদের জন্য সংরক্ষিত ছিল। অর্থাৎ এরা চাষবাস, খনি বা অর্থনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করলেও এরা কিন্তু কোনো রাজনীতিতে সক্রিয়ভাবে সক্রিয় কেন, কোনোভাবেই অংশগ্রহণ করতে পারত না, যেখানে স্বাধীন নাগরিকরা অংশগ্রহণ করার অধিকার ছিল। মডার্ন হিস্টোগ্রাফিক্যাল প্র্যাকটিস ডিস্টিংগুইশেস বিটুইন চ্যাটেল স্লেভারি, পার্সোনাল পজিশন, where the slave was regarded as a piece of property as opposed to a mobile member of society. এই চাতেল স্লেভারি বা দাস স্লেভারি, চাতেল স্লেভারি বলতে আমরা সাধারণত যাদেরকে বুঝেছি যে মনুষ্য পদ বিশিষ্ট জীব যারাই গ্রীসের দাস ব্যবস্থা, তারাই দাস, এবং এরা কিন্তু সাধারণত প্রপার্টি বা সম্পদ হিসেবে বিবেচিত হতো, কিন্তু তারা কখনোই সাধারণ মানুষের মতো সমাজে ঘুরে বেড়াতে পারত না। ভার্সেস ল্যান্ড বন্ডেড গ্রুপস সাচ এজ দ্য পিজেন্টস অফ থেসালি অর দ্য স্পার্টান হেলর্স, হু ওয়ার মোর লাইক মেডিয়েভেল সার্ভস অ্যান্ড এনহান্সমেন্ট টু রিয়েল এস্টেট। বলছে অনুরূপভাবে যারা ভূমি দাস হিসেবে ছিল, বিশেষ করে কৃষির সঙ্গে যুক্ত ছিল, যারা থেসালি অর স্পার্টান হেলর্স, অর্থাৎ স্পার্টার যে হেলটরা তারাও দাস ছিল, তারা কিন্তু ভূমিদাস হিসেবে ছিল এবং তারা ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। হু ওয়ার মোর লাইক মেডিয়েভেল সার্ভ, যারা মধ্যযুগের দাস ব্যবস্থার সঙ্গে রিলেটেড বা মধ্যযুগীয় দাস ব্যবস্থার অনুরূপ। The chattel slave is an individual deprived of liberty and forced to submit to an owner who may buy, sell or lease them like any other chattel. বলছে চাতেল স্লেভ বা এই যে মনুষ্য পদবিশিষ্ট জীব যারা চাতেল স্লেভ, তাদেরকে কিন্তু ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত করা হতো এবং তাদের কিন্তু স্বাধীনতা থেকে বঞ্চিত থাকতো এবং তাদেরকে বাধ্য করা হতো এই ওনারশিপ বা মালিকানার অধীনে আসতে, এবং এই মালিকরা কিন্তু তারা তাদেরকে কিনতো, তাদেরকে বিক্রি করত এবং তাদেরকে কখনো লিজ দিত, মানে অন্যান্য চাতাল স্লেভদের মতো। অর্থাৎ এই যে স্লেভারি বা দাস ব্যবস্থা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হতো গ্রীসের দাস সমাজ ব্যবস্থার দ্বারা এবং গ্রীসের ভূস্বামীদের, ভূসম্পত্তির মালিকদের দ্বারা, বা অনেক সময় নিয়ন্ত্রিত হতো
যারা এই সম্পত্তি বা ভূমিদাসের মালিক বা দাসদের মালিক, যারা তাদের স্বাধীনতাকে খর্ব করত এবং তাদেরকে বাধ্য করত তাদের কাছে প্রভুত্ব স্বীকারে, এবং তাদেরকে বিক্রিও করতে পারত, কিনতেও পারত, লিজও দিত, যা ছিল এই দাস ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। The ancient Greeks had several words to indicate slaves, which leads to textual ambiguity when they are studied out of their proper context। বলছে এই প্রাচীন গ্রিসের কিন্তু বিভিন্ন শব্দের মাধ্যমে এই দাসদের চিহ্নিতকরণ করা হয়েছে, যেটা কিন্তু তাদের বিভিন্ন এই সাহিত্যগত যে চিন্তা ভাবনা তার মধ্যে প্রতিফলিত হয়েছে, এবং তাদের কিন্তু এই মানে শিক্ষা ব্যবস্থা বা তাদের যে সমাজ ব্যবস্থার তার একটা দিক যেন প্রতিফলিত হয়েছে তাদের বিভিন্ন রচনার মধ্যে। ইন হোমার, হেসিয়ড অ্যান্ড থেওগনিস অফ মেগারা, দ্য স্লেভ ওয়াজ কল্ড ডমস। স্লেভদের তাদেরকে ডমস বলা হতো। দ্য টার্ম হ্যাজ এ জেনারেল মিনিং বাট রেফার্স পার্টিকুলারলি টু ওয়ার প্রিজনার্স টেকেন অ্যাজ বুটি, ইন আদার ওয়ার্ডস প্রপার্টি। ডোমস বলতে আমরা তাদেরকেই বোঝাচ্ছি যারা যুদ্ধের দ্বারা পরাজিত হয়ে আসতো এবং যুদ্ধবন্দী হিসেবে আসতো, এবং তারা মানে লুটতরাজ হিসেবে যাদেরকে পাওয়া যেত, এবং যুদ্ধে পরাজিত যুদ্ধবন্দী দাসদের আমরা বলতাম ডোমস, যেটা আমরা হোমের, হোসিয়ড বা থিওগেন্সের লেখায় আমরা জানতে পারি। অ্যান্ড দেন ডিউরিং দ্য ক্লাসিক্যাল পিরিয়ড, অর্থাৎ এই ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি দ্য গ্রিকস ফ্রিকুয়েন্টলি ইউজড অ্যান্ড্রোপডন, লিটারারি ওয়ান উইথ দ্য ফিট অফ ম্যান। অ্যান্ড্রোপডন বলতে মানে ভাষাগত দিক দিয়ে যাদেরকে বলা হয় মনুষ্য পদবাচ্য, অ্যাজ অপোজ টু টেট্রাপডন অর কোয়াড্রাপ্ট অর লাইভস্টক। আর অন্যদিকে বিপরীতে তাদেরকে বলা হচ্ছে টেট্রাপডন, এবং যেটা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কোয়াড্রাপ্ট অর লাইভস্টক হিসেবে। অর্থাৎ এই যে ক্লাসিক্যাল যুগে আমরা যেটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই স্লেভারি সিস্টেমে আমরা অ্যান্ড্রোপডনদের দেখতে পাচ্ছি এবং টেট্রাপডনদেরও দেখতে পাচ্ছি, এবং যারা কিন্তু এই গ্রিসের দাস ব্যবস্থার অঙ্গীভূত বা গ্রিসের দাস ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক। দ্য মোস্ট কমন ওয়ার্ড ফর স্লেভস ইজ ডোলাস, অর্থাৎ এই ডোলাস শব্দটা হচ্ছে কমন একটা ওয়ার্ড যেটা দাসদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইউজড ইন অপোজিশন টু ফ্রিম্যান, যেটা বিপরীতে ব্যবহার করা হয় মুক্ত মানুষ, যেটাকে আমরা বলে থাকি এলুথেরাস। অ্যান আর্লিয়ার ফর্ম অফ দ্য ফর্মার অ্যাপিয়ার্স ইন মাইসেনিয়ান ইনস্ক্রিপশনস অ্যাজ ডোইরো, মেল স্লেভ। ডোইরো বলতে এখানে মেল স্লেভকে বলানো, পুরুষ দাসকে বোঝানো হয়েছে। অর সার্ভেন্ট অর বন্ডম্যান অর ডিওরা, ফিমেল স্লেভ। ডিওরো হচ্ছে মেল স্লেভ আর ডু এরা হচ্ছে ফিমেল স্লেভ, অর্থাৎ মেড সার্ভেন্ট অর্থাৎ বন্ড ওমেন। অর্থাৎ এখানে আমরা দেখতে চাইছি ডো ইরো যাদেরকে আমরা মেল স্লেভ বা পুরুষ ভৃত্য বলছি, আর ডো ইরা যাদেরকে আমরা ফিমেল স্লেভ বা স্ত্রী ভৃত্য হিসেবে দেখছি, যারা সাধারণত মেড সার্ভেন্ট হিসেবে বা গৃহভৃত্য হিসেবে কাজ করত। The principal use of slavery was in agriculture, the foundation of the Greek economy. প্রধান যে দাসের ব্যবহার সেটা কিন্তু কৃষির ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেটা গ্রিক অর্থনীতির একটা ভিত্তিভূমি বলা হয়ে থাকে। And some small landowners might own one slave or even two. সাধারণত ছোট যারা ভূমির অধিকারী বা ভূস্বামী তারা কখনো একটা স্লেভ কিনতো, কখনো বা দুটো স্লেভ কিনতো। An abundant literature of manuals for landowners such as the economy of Xenophon or that of Pseudo Aristotle confirms the presence of dozens of slaves on the larger estates. They could be common laborers or foremen. এই অ্যারিস্টটল তার লেখা দেখানোর চেষ্টা করেছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভূস্বামীরা
তারা কখনো কখনো 1 ডজনেরও বেশি দাস কিনে রাখতো বা দাসকে রাখতো তাদের বড় এস্টেটের জন্য, এবং তারা সাধারণ শ্রমিক হিসেবে বা ফোরম্যান হিসেবে কাজ করত। The extent to which slaves were used as a labor force in farming is disputed. সাধারণভাবে দেখা গেছে যে দাসদের ব্যবহার করা হতো শ্রমিক হিসেবে, লেবার হিসেবে, এবং সেটা বিশেষ করে কৃষিক্ষেত্রে। It is certain that rural slavery was very common in Athens. গ্রামীণ যে দাস ব্যবস্থা সেটা কিন্তু এথেন্সে একটা সাধারণ বিষয় ছিল, and that ancient Greece did not have the immense slave population found on the Roman Latifundia. অর্থাৎ বলছে যে এই যে গ্রিসের যদি এনসিয়েন্ট দাস ব্যবস্থা যদি না থাকতো তাহলে কিন্তু এই রোমান সাম্রাজ্যের উত্থান হতো কিনা সে নিয়ে সন্দেহ আছে। স্লেভ লেবার ওয়াজ প্রিভ্যালেন্ট ইন মাইন্স অ্যান্ড কোয়ারিজ হুইচ হ্যাড লার্জ স্লেভ পপুলেশনস ওপেন লিজড আউট বাই রিচ প্রাইভেট সিটিজেন্স। এই যে দাসশ্রম এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এই খনি বা পাথর এর কাজে যে ব্যবহার করা হতো, এবং এই যে দাসদের বৃহৎ একটা অংশ যাদেরকে সাধারণত লিজ নিত বিভিন্ন ধনী যে সিটিজেন বা নাগরিকরা ছিল তারা ব্যক্তিগতভাবে বেশ কিছু সংখ্যক, বেশি সংখ্যক দাসদের তারা কিন্তু লিজ নিত। The Strategos Nicias leased 1,000 slaves to the silver mines of Laurium in Attica. অর্থাৎ এই যে স্ট্র্যাটেজিয়াস নিকাস ইনি কিন্তু 1000-এরও বেশি দাস নিয়োগ করেছিল, লিজ নিয়েছিল, এবং সেটা হচ্ছে সিলভার রূপার খনিতে, এবং যেটা অ্যাটিকাতে লরিমানে অবস্থিত। and Hipponicus 600 and Philomodis 300. Xenophon indicates that they received 1 obolus per slave per day, amounting to 60 drachms per year. বলছে যে একটা বৃহৎ সংখ্যক দাসদের যে লিজ নিত বিভিন্ন খনিতে, সেটা কিন্তু কখনো দেখা গেছে কেউ 600, কেউ 1000, কেউ 300 দাস লিজ নিত, এবং তাদেরকে দাস শ্রমিক হিসেবে কাজ করাতো, এবং তাদের পিছনে প্রায় 60 দ্রাকামাস কিন্তু পার ইয়ার তারা খরচা করত। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রাইজড ইনভেস্টমেন্ট অফ এথেনিয়ান্স। বলছে এটা সব থেকে উল্লেখযোগ্য বিনিয়োগ হচ্ছে এথেনের ক্ষেত্রে। দ্য নাম্বার অফ স্লেভস ওয়ার্কিং ইন দ্য লোরিয়াম মাইন্স, বেশ কিছু সংখ্যক দাস কিন্তু লোরিয়াম মাইন্সে কাজ করত। ইন দ্য মিলস প্রসেসিং ওরে হ্যাজ বিন এস্টিমেটেড অ্যাট 30,000। বলছে ওরে এস্টিমেট করেছেন যে 30,000-এর মতো দাস কিন্তু এই মিল বা খনিগুলোতে নিযুক্ত থাকতো। Xenophon suggested that the city by a large number of slaves, বলছে Xenophon সাজেস্ট করছেন যে এই সিটিতে বা নগরে প্রায় বহু সংখ্যক দাসকে এখানে কেনা হতো, আপ টু 3 স্টেট স্লেভস পার সিটিজেন। বলছে প্রত্যেকটা সিটিজেনের 3টে করে স্লেভস বা দাস থাকতো, সো দ্যাট দে আর লিজিং উড অ্যাসিওর দ্য আপকিপ অফ অল দ্য সিটিজেন্স। বলছে ঠিক এই ধরনের একটা ব্যবস্থা, চুক্তি ব্যবস্থা থাকতো, যেটার মধ্য দিয়ে কিন্তু নাগরিকদের জন্য এই দাস নির্দিষ্ট থাকতো, এবং প্রত্যেকটা নাগরিকের যেন 3টে করে দাস থাকতো, যেটা আমরা দেখতে পাই। Slaves were also used as craftsmen and traders persons. এই দাসরা কিন্তু অনেক সময় তাদেরকে শিল্প শ্রমিক হিসেবে, ক্রাফটসম্যান হিসেবে বা শিল্পী হিসেবে ব্যবহার করা হতো, কখনো তাদেরকে ব্যবসায়ী হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ দাসরা কিন্তু উৎপাদন কার্যে এবং ব্যবসায়েও নিযুক্ত থাকতো। As in agriculture, they were used for labor that was beyond the capability of the family. বলছে চাষবাসের ক্ষেত্রে তারা ব্যবহৃত হতো শ্রমিক হিসেবে, যেটা কিন্তু তাদের একটা পরিবারের ধারণার বাইরে। সুতরাং
যেমন ওয়ার্কশপস, দ্য সিল ফ্যাক্টরিতে তারা থাকতো। অফ লাইসিয়াস এমপ্লয়েড 120 স্লেভস, অর্থাৎ লাইসিয়াস কিন্তু 120 জন দাসকে নিযুক্ত করেছিল সিল ফ্যাক্টরিতে। অ্যান্ড দ্য ফাদার অফ ডেমোস্থেনেস ওন্ড 32 কাটলাস অ্যান্ড 20 বেড মেকার্স। এবং এই ডেমোস্থেনেস কিন্তু 32 জন স্লেভকে কিন্তু কিনেছিলেন এবং 20টা বেড মেকার্স রেখেছিলেন, যা কিন্তু উল্লেখের দাবি রাখে। ওনারশিপ অফ ডোমেস্টিক স্লেভস ওয়াজ কমন, বলছে এই যারা গৃহভৃত্য তাদের যে ওনারশিপ সেটা কিন্তু একটা সাধারণ বিষয়। দ্য ডোমেস্টিক মেল স্লেভস মেন রোল বিং টু স্ট্যান্ড ইন ফর হিজ মাস্টার অ্যাট হিজ ট্রেড অ্যান্ড টু অ্যাকম্পেনি হিম অন ট্রিপস। বলছে এই যে গৃহভৃত্য হিসেবে যারা পুরুষ দাসরা থাকতো, তাদের প্রধান যে কাজ ছিল সেটা হচ্ছে তার প্রভুর সামনে দাঁড়িয়ে থাকা বা তার ব্যবসা দেখাশোনা করা, এবং তার যে বিভিন্ন অভিযান বা তার যে বিভিন্ন যাতায়াত সেক্ষেত্রে তাকে অ্যাকম্পেনি করা বা তাকে বিশেষ করে সঙ্গ দেওয়া। ইন টাইম অফ ওয়ার হি ওয়াজ ব্যাটম্যান টু দ্য হোপলাইট। যুদ্ধের সময় তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করত। দ্য ফিমেল স্লেভ ক্যারিড আউট ডোমেস্টিক টাস্ক। এই যারা মহিলা দাস ছিল তারা কিন্তু গৃহকাজ কর্ম করত। ইন পার্টিকুলার ব্রিড ব্যাকিং অ্যান্ড টেক্সটাইল মেকিং। তারা সাধারণত খাদ্য উৎপাদন এবং বস্ত্র উৎপাদনের কাজে কিন্তু তারা নিযুক্ত থাকতো। হেয়ার 4 প্রাইমারি সোর্সেস অফ স্লেভস। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি 4টে প্রধান সোর্স হচ্ছে, উৎস হচ্ছে এই দাসেদের। কোথায়? ওয়ার, যুদ্ধ, ইন হুইচ দ্য ডিফিটেড উড বিকাম স্লেভস টু দ্য ভিক্টোরিয়াস আনলেস এ মোর অবজেক্টিভ আউটকাম ওয়াজ রিচড। বলছে যারা যুদ্ধে পরাজিত হতো তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে, দাস হিসেবে দেখা হতো, যেটা আমি আগে উল্লেখ করেছি। এবং পাইরেসি, যারা এই সমুদ্রে যারা আসতো অ্যাট সি, পাইরেসি হিসেবে, এবং ব্যান্ডেটারি অন ল্যান্ড, যারা সাধারণত এই ল্যান্ডে নিযুক্ত থাকতো, অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিযুক্ত থাকতো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে যুদ্ধে পরাজিত যারা তাদেরকে দাস হিসেবে, এবং যারা পাইরেসি বিশেষ করে লুটতরাজ বা কাজকর্ম করত সমুদ্রে তাদেরকে, এবং যারা ভূমিদাস হিসেবে ব্যান্ডেটারি হিসেবে কাজ করতো তাদেরকে, এবং আন্তর্জাতিক বাণিজ্যে কাজ করতো তাদেরকে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে গৃহভৃত্য থেকে শুরু করে যে কাজকর্মে নিযুক্ত থাকতো সেই সকল দাসগুলোকে আমরা কিন্তু গ্রীসে দেখতে পাচ্ছি। দেয়ার ওয়াজ স্লেভ ট্রেড বিটুইন কিংডমস অ্যান্ড স্টেটস অফ দ্য ওয়াইডার রিজিয়ন। বলছে বড় বড় জায়গাগুলোতে এই বিভিন্ন রাজ্যে কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে, এই স্লেভ মানে দাস ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে কোনো সাম্রাজ্যের সাথে কোনো রাজ্যের, এবং কখনো বৃহৎ একটা রিজিয়নের সঙ্গে বাণিজ্য চলতো বা দাস বিনিময় হতো। দ্য ফ্র্যাগমেন্টারি লিস্ট অফ স্লেভস কনফিসকেটেড ফ্রম দ্য প্রপার্টি of the mutilators of the Hermai mentions 32 slaves whose origins have been ascertained. 13 came from Thrace, 7 from Caria, and the others came from Cappadocia, Scythia, Phrygia, Lydia, Syria or Illyria, Macedon and Peloponnesia। অর্থাৎ এই যে দাস যে বিনিময় হতো বা দাস যে আমদানি হতো বা দাস যে একটা বিভিন্ন স্টেট থেকে বা সাম্রাজ্য থেকে সংগ্রহ করা হতো, সেটা কিন্তু একটা বড় দিক যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেখানে আমরা হেমারি মেনশন করেছে যে 32 জন স্লেভ যারা অরিজিনালি এসেছে, তার মধ্যে 13 জন কোথা থেকে এসেছে না থ্রেস থেকে এসেছে, তার মধ্যে 7 জন কাইরা থেকে এসেছে, এবং অন্যান্যরা কেউ ক্যাপাডোসিয়া থেকে এসেছে, কেউ স্কাইথিয়া থেকে এসেছে, কেউ ফ্রাইগিয়া থেকে এসেছে, কেউ লেডিয়া থেকে এসেছে, কেউ সিরিয়া থেকে এসেছে, কেউ ইলভিরা থেকে এসেছে, কেউ মেসেডন থেকে এসেছে, এবং কেউ
পেলোপনেশিয়ান থেকে এসেছে। তাহলে দেখো এই 32 জন স্লেভ কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সাম্রাজ্য থেকে, বিভিন্ন রাজ্য থেকে এসেছে। লোকাল প্রফেশনালস সোল্ড দেয়ার ওন পিপল টু গ্রিক স্লেভ মার্চেন্টস। সাধারণত যারা স্থানীয় প্রফেশনাল হিসেবে তারা কিন্তু এই দাসদের ক্রয় করত এবং তারা অনেক সময় গ্রিক স্লেভ মার্চেন্টস হিসেবে দেখাও গেছে তাদেরকে কারো কারো। দ্য প্রিন্সিপাল সেন্টার্স অফ দ্য স্লেভ ট্রেড অ্যাপিয়ার টু হ্যাভ বিন ইকুফেসাস, বাইজেন্টিয়াম অ্যান্ড ইভেন ফ্যারাওয়ে, তানায়াস অ্যাট দ্য মাউথ অফ দ্য ডন। অনেক সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখা গেছে যেখানে স্লেভ ট্রেড হতো। সেখানের মধ্যে ইফেসাস, বাইজেন্টিয়াম এবং ফ্যারাওয়ে, তানাসিয়া, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে গুরুত্বপূর্ণ এই দাস ব্যবসার কেন্দ্র ছিল। সাম বারবারিয়ান স্লেভস ওয়ার ভিকটিমস অফ ওয়ার অর লোকালাইজড পাইরেসি, বাট আদার্স ওয়ার সোল্ড বাই দেয়ার পেরেন্টস। বলছে এই কিছু কিছু দস্যু ভৃত্য দাস ছিল যারা যুদ্ধে পরাজিত হয়েছিল বা যারা পাইরেসি ষড়যন্ত্রের কাজকর্ম করতো বা লুটতরাজ করতো, তারা কিন্তু তাদেরকে কিনে নিত, বিশেষ করে কর্তা হিসেবে এই দাসরা। মানে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাস তারা কিন্তু বিভিন্ন সেন্টার থেকে বা দাস কেন্দ্র থেকে তারা আনিত হতো। দ্য প্রাইস অফ স্লেভস ভ্যারিড ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার এবিলিটি। বলছে এই যে দাসদের কিন্তু মূল্য কিন্তু নির্ভর করতো তাদের সক্ষমতার উপর। মানে সেনোফন ভ্যালুড এ লুরিয়ান মাইনার মিনার অ্যাট 180 দ্রাকামস। এই সেনোফন তাদের মূল্য একটা নির্ধারণ করেছে, যেটা লুরিয়ান মিনারে যেটা দেখানোর চেষ্টা করেছে যে 180 দ্রাকামস যেটার মূল্য একজন দাসের মূল্য। হোয়াইলে ওয়ার্কম্যান অ্যাট মেজর ওয়ার্কস ওয়াজ পেড 1 দ্রাকাম পার ডে। যেখানে একজন খেটে খাওয়া দাস বা মজুর সে কিন্তু পেত পার ডে 1 দ্রাকামা। অর্থাৎ যেখানে একটা দক্ষ যোগ্য ভৃত্যের মূল্য ছিল 180 দ্রাকামা, সেখানে কিন্তু একজন সাধারণ কাজের ভৃত্য হিসেবে বা দাস হিসেবে যাদেরকে দেখা হতো তাদেরকে পার ডে 1 দ্রাকামা কিন্তু পেড করা হতো। ডোমেস্থেনেস ফাদার্স কাটলার্স ওয়ার ভ্যালুড অ্যাট 500 to 600 দ্রাকামাস ইস। বলছে এই ডোমেস্থেনেস কিন্তু এই মূল্য কোথাও কোথাও 500 থেকে 600 দ্রাকামা নির্ধারিত করেছে প্রত্যেকের ক্ষেত্রে। দ্য গ্রিকস হ্যাড মেনি ডিগ্রিজ অফ এনস্লেভমেন্ট। এই গ্রিকদের কিন্তু বহু ধরনের এই এনস্লেভমেন্টের একটা দক্ষতা আছে বা আছে। দেয়ারও আছে মাল্টিটিউড অফ ক্যাটাগরিজ, সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ বা শ্রেণী আছে। র্যাঙ্কিং ফ্রম ফ্রি সিটিজেন্স টু চ্যাটেল স্লেভ, সেখানে সাধারণ মুক্ত মানুষ থেকে চাতাল স্লেভ পর্যন্ত, অ্যান্ড ইনক্লুডিং পেনিস্টেট অর হেলটস, অর্থাৎ তাদের এই হেলটস এবং পেনিস্টেট সমেত ডিসেনফ্র্যাঞ্চাইজড সিটিজেন্স, অর্থাৎ অনেক সময় ফ্র্যাঞ্চাইজি সিটিজেন্স হিসেবেও তাদেরকে লক্ষ্য করা হয়েছে। ফ্রিডম্যান, কখনো তাদেরকে বাস্টার্স এবং ম্যাটিক্স হিসেবেও দেখানো হয়েছে। দ্য কমন গ্রাউন্ড ওয়াজ দ্য ডিপ্রিভেশন অফ সিভিক রাইটস, এবং যেটা সব থেকে সাধারণ বিষয় হলো তাদেরকে তাদের যে নাগরিক অধিকার সেটা থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। মোজেস ফিনলে proposed a set of criteria for different degrees of enslavement। বলছে এই দাস ব্যবস্থার কয়েকটা ক্রাইটেরিয়া বা মাত্রা নির্ধারণ করেছেন মোজেস ফিনলে। যেমন রাইট টু ওন প্রপার্টি, তার নিজস্ব সম্পত্তি হিসেবে। অথরিটি ওভার দ্য ওয়ার্ক অফ অ্যানাদার, অর্থাৎ অন্যের কাজে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে। পাওয়ার অফ পানিশমেন্ট ওভার অ্যানাদার, তাদেরকে শাস্তি দেওয়ার একটা বিষয়, শাস্তি দেওয়ার যেন ক্ষমতা। লিগ্যাল রাইটস অ্যান্ড ডিউটিজ, দ্যাট ইজ লিয়াবিলিটি টু অ্যারেস্ট অ্যান্ড অর আরবিট্রারি পানিশমেন্ট অর টু লিটিগেট, অর্থাৎ তাদের জন্য একটা আইনগত অধিকার ছিল বা কর্তব্য ছিল যেখানে তাকে বন্দি করা হতো, তাদেরকে শাস্তি দেওয়া যেত বা তাদেরকে বিভিন্ন ধরনের লিটিগেট করা হতো। ফ্যামিলিয়ার রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, ম্যারেজ,
ইনহেরিটেন্স এটসেট্রা, যে তাদের যে নাগরিক মানে বলছে পারিবারিক যে অধিকার বা সুযোগ সুবিধা, যেমন বিয়ে থেকে শুরু করে তাদের যে বিভিন্ন ধরনের কাজকর্ম, সেগুলো যেন তাদের একটা অধিকার ছিল না। পসিবিলিটি অফ সোসাইটি মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি, মানে তাদের কোনো এই সামাজিক গতিশীলতা বা গতিময়তা সেটাও কিন্তু লক্ষ্য করা যায়নি। রিলিজিয়াস রাইটস অ্যান্ড অব্লিগেশনস, ধর্মীয় আইন বা ধর্মীয় অধিকার বা অন্যান্য প্রতিবন্ধকতা। মিলিটারি রাইটস অ্যান্ড অব্লিগেশন, তাদের যে সামরিক অধিকার, বিশেষ করে মিলিটারি সার্ভিসের ক্ষেত্রে তাদের যে সার্ভেন্ট অথবা হেভি অর লাইট সোলজার্স অর সেলার, তাদের কিন্তু এই এনস্লেভমেন্ট গুলো কিন্তু এই 6টা এনস্লেভমেন্ট তিনি কিন্তু দেখানোর চেষ্টা করেছেন। এই 6টা এনস্লেভমেন্টের মধ্যে হচ্ছে রাইট টু ওন প্রপার্টি, অথরিটি ওভার দ্য ওয়ার্ক অফ অ্যানাদার, পাওয়ার অফ পানিশমেন্ট ওভার অ্যানাদার, লিগ্যাল রাইটস অ্যান্ড ডিউটিজ, familial rights and privileges, possibility of social mobility, religious rights and obligations, military rights and obligations। অর্থাৎ এই সকল যে দাস ব্যবস্থার বিভিন্ন দিক সেটা কিন্তু ফিনলে দেখানোর চেষ্টা করেছেন। এথেনিয়ান স্লেভস ওয়ার দ্য প্রপার্টি অফ দেয়ার মাস্টার, অর্থাৎ এথেনিয়ান যে দাস ব্যবস্থা তারা কিন্তু প্রভুর সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। হু কুড ডিসপোজ অফ দেম অ্যাজ হি স ফিট, তিনি যেমন দেখতেন সেভাবে তাদেরকে ব্যবহার করতেন। হি কুড গিভ, সেল, রেন্ট অর বিকোয়াথ দেম, কখনো তাদেরকে দিয়ে দিত, কখনো তাদেরকে বিক্রি করত, কখনো তাদেরকে ভাড়া নিত, কখনো বা তাদেরকে বিকোয়াথ করে দিত, এগুলো দেখা গেছে। স্লেভ কুড হ্যাভ এ স্পাউস অ্যান্ড চাইল্ড, দাসেদের কিন্তু তাদের স্ত্রী এবং শিশু ছিল। বাট দ্য স্লেভ ফ্যামিলি ওয়াজ নট রিকগনাইজড বাই দ্য স্টেট, কিন্তু এই স্লেভ বা দাস ফ্যামিলি পরিবারগুলোকে কোনো সম্মান দেওয়া হতো না রাজ্য থেকে। অ্যান্ড দ্য মাস্টার কুড স্ক্যাটার দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যাট এনি টাইম, এবং এই কখনো তার প্রভু এই ফ্যামিলি মেম্বার্সদের অনেক সময় অপহরণও করতো বা সরিয়ে দিত। স্লেভস হ্যাড ফিওর জুডিশিয়াল রাইটস, এই নাগরিকদের কিছু আইনগত অধিকার ছিল দেন সিটিজেন্স, নাগরিকদের থেকে। অ্যান্ড ওয়ার রিপ্রেজেন্টেড বাই দেয়ার মাস্টার ইন অল জুডিশিয়াল প্রসিডিংস, এবং তাদের এই প্রভুরাই কিন্তু আইনগত যা কিছু ব্যবস্থা নিতে পারত তাদের হয়ে। Isocrates claimed that not even the most worthless slave can be put to death without trial, বলছে ইভিন এটাও দেখানোর আইসোক্রেটস দেখানোর চেষ্টা করেছেন যে কখনোই এরকম জঘন্য দাসদের প্রতি ব্যবহার করা হতো না, ট্রায়াল ছাড়া তাদেরকে কখনো মৃত্যু দেওয়া হতো না, অর্থাৎ বিচার ছাড়া তাদেরকে কখনো মৃত্যু দেওয়া যেত না। দ্য মাস্টার্স পাওয়ার্স ওভার হিজ স্লেভ ওয়াজ নট অ্যাবসলিউট, এবং এই প্রভুদের যে অধিকার বা ক্ষমতা দাসদের উপর একেবারে চরম ছিল এই কথা বলা যায় না। ড্রাকোজ ল অ্যাপারেন্টলি পানিশড উইথ ডেথ দ্য মার্ডার অফ এ স্লেভ, ড্রাকোজ ল যেটা ছিল সেটা কিন্তু দেখা যেত অনেক সময় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। দ্য আন্ডারলাইং প্রিন্সিপাল ওয়াজ দ্য ক্রাইম সাচ দ্যাট ইফ ইট বিকেম মোর ওয়াইড স্প্রেড ইট উড ডু সিরিয়াস হার্ম টু সোসাইটি, কখন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো? যখন দেখা যেত যে যেটার ক্রাইম বা যেটার সত্যি দোষ গুণ যেটা সত্যি ওয়াইড স্প্রেড করতে পারে এবং সমাজের ক্ষতিকারক হতে পারে, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তার আগে কিন্তু নয়। However, slaves did belong to their master's household, যাই হোক না কেন এই দাসরা কিন্তু তাদের প্রভুর সাথে বসবাস করত। এ নিউলি বট slave was welcomed with nuts and fruits just like a newly wed wife, এবং যখন কোনো নতুন দাসকে আনা হতো তাদেরকে সম্বোধন করা হতো বা ওয়েলকাম জানানো হতো ফল দিয়ে, কখনো কোনো নাটস বা এখানে সুপারি দিয়ে, জাস্ট লাইক এ নিউলি ওয়েড ওয়াইফ, যখন যেন নতুন বিয়ে করলে যেমন তাদেরকে সম্মান দেখানো হতো। স্লেভস টুক পার্ট ইন মোস্ট অফ দ্য সিভিক অ্যান্ড ফ্যামিলি কালস, এবং এই দাসরা কিন্তু অনেক সময় তারা বিভিন্ন ধরনের সভ্য নাগরিক জীবনের বেশ কিছু যে অনুষ্ঠান তাতে অংশগ্রহণ করতে পারত। দে ওয়ার এক্সপ্রেসলি ইনভাইটেড টু জয়েন দ্য ব্যাঙ্কোয়েট অফ দ্য চয়েস second day of the Anthesteria and were allowed initiation into the Eleusinian masterage, বলছে যে তাদেরকে কখনো ইনভাইট করা হতো এই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, চয়েসের মতো অনুষ্ঠান, এবং কখনো কখনো তাদেরকে এই
অ্যানথেস্টারিয়াতে তাদেরকে আহ্বান করা হতো, জানানো হতো, এবং তাদেরকে কখনো কখনো বিভিন্ন আশ্চর্য বা অত্যাশ্চর্য জিনিস মানে অনুষ্ঠানগুলোতে তাদেরকে দেখা যেত। স্লেভ কুড ক্লেম অ্যাসাইলাম ইন এ টেম্পল অর অ্যাট অ্যান অল্টার জাস্ট লাইক এ ফ্রিম্যান। কখনো এই দাসদের অ্যাসাইলামে দেখা যেত অথবা মন্দিরে দেখা যেত, এবং তারা কখনো সাধারণ মানুষের মতোই কাজকর্ম করতো। দ্য স্লেভস শেয়ার দ্য গডস অফ দেয়ার মাস্টার্স অ্যান্ড কুড কিপ দেয়ার ওন রিলিজিয়াস কাস্টমস ইফ এনি। বলছে দাসরা তাদের প্রভুর যে মানে মাস্টার্সকে তারা ঈশ্বর হিসেবে, প্রভু হিসেবে দেখতো, এবং তারা চেষ্টা করতো তাদের নিজেদের যে ধর্ম এবং প্রথাগুলো ছিল সেগুলো বজায় রাখা। স্লেভস কুড নট ওন প্রপার্টি। দাস কখনো তাদের নিজস্ব সম্পত্তি ছিল না। বাট দেয়ার মাস্টার্স ওপেন লেট দেম সেভ আপ টু পারচেজ দেয়ার ফ্রিডম। কিন্তু অনেক সময় দেখা যেত তাদের প্রভুরা তাদের যে স্বাধীনতা সেটাকে কিনে নিত। অ্যান্ড রেকর্ডস সার্ভাইভ অফ স্লেভস অপারেটিং বিজনেস বাই দেমসেলভস মেকিং অনলি এ ফিক্সড ট্যাক্স পেমেন্ট টু দেয়ার মাস্টার্স। অনেক সময় তাদেরকে তাদের বিজনেস বা ব্যবসাগত কারণে তাদেরকে ব্যবহার করা হতো, এবং তাদেরকে অনেক সময় ট্যাক্স পে করতে হতো তাদের প্রভুদের ঠিক এই কারণে। এথেন্স অলসো হ্যাড এ ল ফরবাইডিং দ্য স্ট্রাইকিং অফ স্লেভস। এথেন কিন্তু অনেক সময় তাদের এই স্ট্রাইকিং স্লেভসদের জন্য তাদেরকে মানে ক্ষতি স্বীকার করতে হয়েছিল। ইফ এ পারসন স্ট্রাক হোয়াট অ্যাপিয়ার টু বি এ স্লেভ ইন এথেন্স, দ্যাট পারসন মাইট ফাইন্ড হিমসেলফ হিটিং এ ফেলো সিটিজেন বিকজ মেনি সিটিজেন ড্রেসড নো বেটার। অর্থাৎ দেখা গেছে কোনো সময় কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে, এথেনিয়ান স্লেভের ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে অনেক সময় ফেলো সিটিজেন বলা হয়। অনেক সময় তাদের দেখা যায় সাধারণ নাগরিকদের থেকে তাদের পোশাক কিন্তু খুব একটা ভালো নয়। ইট অ্যাস্টোনাইজড আদার গ্রিকস দ্যাট অ্যাথেনিয়ানস টলারেটেড ব্যাকচ্যাট ফ্রম স্লেভস। অনেক সময় কিন্তু এই গ্রিকস বিশেষ করে অ্যাথেনিয়ানদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়েছে এই দাসদের অভিযোগ বা অত্যাচার। অ্যাথেনিয়ান স্লেভস ফট টুগেদার উইথ অ্যাথেনিয়ান ফ্রিম্যান অ্যাট দ্য ব্যাটেল অফ ম্যারাথন অ্যান্ড দ্য মনুমেন্টস মেমোরিয়ালাইজড দেম। অনেক সময় এথেনে কিন্তু এই দাসরা যুদ্ধ করত নিজেদের মধ্যে, কখনো এথেনিয়ান ফ্রিম্যানদের সাথে, কোথায় না ম্যারাথন যুদ্ধক্ষেত্রে, এবং তারা অনেক সময় মনুমেন্টস মেমোরিয়ালাইজড হয়ে থাকতো, তাদেরকে অনেক সময় স্মৃতি আকারে ধরে রাখা হতো। ইট ওয়াজ ফর্মালি ডিক্রিড বিফোর দ্য ব্যাটেল অফ সালামিস দ্যাট দ্য সিটিজেন্স শুড সেভ দেমসেলভস, দেয়ার ওমেন, চিলড্রেন অ্যান্ড স্লেভস। এটা কিন্তু অনেক সময় দেখা যেত যে এই সালামিস যুদ্ধের আগে কিন্তু এই নাগরিকরা চেষ্টা করত তাদেরকে নিজেদেরকে রক্ষা করার, বিশেষ করে তাদের স্ত্রী মানুষ এবং শিশু এবং দাসদের রক্ষা করার চেষ্টা করত। অ্যান্ড দেন স্পার্টান সিটিজেন্স ইউজড হেলটস, এ ডিপেন্ডেন্ট গ্রুপ কালেকটিভলি ওন্ড বাই দ্য স্টেট। স্পার্টান সিটিজেন্সের ক্ষেত্রে দেখা গেছে তারা এই হেলটসদের ব্যবহার করত, এবং তারা একটা ডিপেন্ডেন্ট নির্ভরশীল গ্রুপ হিসেবে কাজ করত, এবং তারা এই স্টেটের দ্বারা বা রাষ্ট্রের দ্বারা কৃত হতো। ইট ইজ আনসার্টেন হোয়েদার দে হ্যাড চ্যাটেল স্লেভস অ্যাজ ওয়েল। এটা নিশ্চিত ছিল না যে তারা চ্যাটেল স্লেভের মতোই ছিল। দেয়ার আর মেনশনস অফ পিপল manumitted by Spartans which was supposedly forbidden for helots or sold outside of Laconia. The poet Alcman, a Philoxenus from Cytherea, reputedly enslaved with all his fellow citizens when his city was conquered, later sold to an Athenian, a Spartan cook bought by Dionysius the Elder or by a king of Pontus, both versions being mentioned by Plutarch, and the famous Spartan nurses much appreciated by Athenian parents. অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই স্পার্টানদের যে দাস ব্যবস্থা, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে তাদেরকে অনেক সময় এই হেলটদের নিয়ে কাজকর্ম করতে দেখা গেছে, এবং তারা কখনো কখনো লকোনিয়া থেকে
কিনেছে এবং অ্যালকাম যেটা দেখানোর চেষ্টা করেছেন যে কাইথেরিয়া থেকে এসেছে, রেপুটেডলি এনস্লেভস উইথ অল হিজ ফেলো সিটিজেন্স, এবং অনেক সময় তার নাগরিকদের সঙ্গে সুব্যবহার করতে দেখা গেছে। এবং যখন একটা নগর বা শহর বিজিত হতো বা জয় করা হতো তখন কিন্তু তাদেরকে কিনে নেওয়া হতো এবং তাদেরকে নিয়ে আসা হতো স্পার্টাতে। এবং যেটা ডাইনোসিয়াস এল্ডার্স অর বাই এ কিং পন্টাস, বোথ ভার্সনস বিং মেনশন বাই প্লুটার্ক, যেটা প্লুটার্কের আমরা লেখায় দেখতে পাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে দ্য ফেমাস স্পার্টান নার্সেস মাচ অ্যাপ্রিসিয়েটেড অ্যাথেনিয়ান পেরেন্টস, অনেক সময় স্পার্টান নার্সেসদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিবৃতি লক্ষ্য করা যায়। It is difficult to appreciate the condition of Greek slaves. According to Aristotle, the daily routine of slaves could be summed up in 3 words. বলছে এই খুব সত্যি মানে দুঃসাধ্য গ্রিক দাসদের অবস্থা কেমন ছিল। অ্যারিস্টটল যেটা দেখানোর চেষ্টা করেছেন যে ডেলি রুটিনে স্লাভদের যেটা উল্লেখ করা থাকতো 3টে ওয়ার্ড, সেটা হচ্ছে ওয়ার্ক, ডিসিপ্লিন অ্যান্ড ফিডিং। বলছে কাজ করো, ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতা হও, এবং ফিডিং খাওয়া দাওয়া করো, অর্থাৎ কাজ করো, আইন মানো, খাওয়া দাও। Exponent notes the accepted practice of treating slaves as domestic animals. এক্সপোনেন্ট দেখানোর চেষ্টা, এক্সনোফোন দেখানোর চেষ্টা করেছেন যে অনেক সময় দেখা গেছে দাসদের সঙ্গে যেন গৃহপালিত পশুর মতো আচরণ করা হতো, দ্যাট ইজ টু সে পানিশিং দেম ফর ডিসঅবিডিয়েন্স অ্যান্ড রিওয়ার্ডিং দেম ফর গুড বিহেভিয়ার। অনেক সময় তাদেরকে শাস্তি দেওয়া হতো তাদের বিশৃঙ্খলার জন্য, এবং তাদেরকে কোনো সময় তাদেরকে ভালো ব্যবহারের জন্য কিন্তু সম্মানিত করা হতো। ফর হিজ পার্ট অ্যারিস্টটল preferred to see slaves treated as children and to use not only orders but also recommendations, as the slave is capable of understanding reason when they are explained. বলছে অ্যারিস্টটল এখানে দেখানোর চেষ্টা করেছেন যে এই দাসদের সাথে একটা যেন চুক্তিবদ্ধ হতো, তার ছেলের মতো তাদের সঙ্গে যেন একটা চুক্তিবদ্ধ হতো, এবং তারা অনেক সময় কিন্তু নির্দেশ করত এবং সেটাকে রেকমেন্ড করত পালন করার জন্য। এবং অনেক সময় দেখা যেত যে তারা তাদের যে দাসদের যে সক্ষমতা বা তাদের যে অবস্থান সেটা নিয়ে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হতো বা আলোচনা হতো, এবং তাদের অবস্থা নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচিত হতো। গ্রিক লিটারেচার abounds with scenes of slaves being flogged. বলছে গ্রিক লিটারেচার গুলোতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে স্লেভরা কিন্তু অনেক সময় তারা ফ্লোজেড ছিল। ইট ওয়াজ এ মিনস অফ ফোর্সিং দেম টু ওয়ার্ক, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে তাদেরকে কাজ করতে বাধ্য করা হতো। অ্যাজ উই আর কন্ট্রোল অফ রেশনস, ক্লোদিং অ্যান্ড রেস্ট, এবং তাদেরকে যেন নিয়ন্ত্রণ করা হতো তাদের রেশন, ক্লোদিং এবং রেস্টের মাধ্যমে। দিস ভায়োলেন্স কুড বি meted out by the master or the supervisor who was possibly also a slave. অনেক সময় এই সকল ক্ষেত্রে যে ভায়োলেন্স দেখা যেত সেগুলো কিন্তু দেখা যেত তাদের মাস্টারদের দ্বারা অথবা তাদের এই সুপারভাইজারদের দ্বারা, অথবা তারাও হয়তো দেখা গেল তারাও কিন্তু ছিল স্লেভ। অর্থাৎ স্লেভদের যে একটা নিজস্ব গোষ্ঠী ছিল বা গ্রুপ ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে তারা কিন্তু এই তাদের কাজকর্মগুলো ঠিক মতো করত। হিস্টোরিক্যাল ভিউ that was to Homer and the pre-classical authors, slavery was an inevitable consequences of war. অনেক সময় হোমার দেখানোর চেষ্টা করেছেন প্রি ক্লাসিক্যাল অথর হিসেবে যে এই দাস ব্যবস্থাটা যেন একটা যুদ্ধের বাধ্যতামূলক অবস্থা ছিল। হেরিকটাস স্টেটস দ্যাট ওয়ার ইজ দ্য ফাদার অফ অল, যুদ্ধ যেন সবকিছুর যুদ্ধ ছিল সবকিছুর পিতামাতা। দ্য কিং অফ অল, রাজা ছিল সর্বময় প্রভু। হি টার্নস সাম ইনটু স্লেভস অ্যান্ড সেটস আদার ফ্রি, রাজা মনে করলে তাদেরকে দাসত্বে পরিণত করত এবং কখনো তাদেরকে ফ্রি করে দিতে পারত। অ্যারিস্টটল অলসো ফেল্ট দিস ওয়ে, স্টার্টিং দ্য ল বাই হুইচ হোয়াট এভার ইজ টেকেন ইন ওয়ার ইজ সাপোজড টু বিলং টু দ্য ভিক্টরস। অ্যারিস্টটলও দেখানোর চেষ্টা করেছেন যে এই কিছু আইন এবং তাদের কিছু তাদের ব্যবস্থা গৃহীত হতো যুদ্ধক্ষেত্রে, যার মাধ্যমে কিন্তু তাদেরকে এই যুদ্ধ জয়ের মাধ্যমে তাদেরকে দাসে পরিণত করা হতো। হি ডাজ অলসো স্টেট দ্যাট
it might have a few issues, though for for what if the cause of war be unjust. বলছে তিনি আরো দেখানোর চেষ্টা করেছেন যে কিছু কিছু ইস্যু আছে বা কারণ আছে যেগুলো কিন্তু এই যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়, এবং ইফ দ্য ওয়ার ওয়াজ বিকজ অফ অ্যান আনফেয়ার অর ইনকারেক্ট রিজন, যদি যুদ্ধ কোনো কারণ ছাড়া বা কোনো কিছু ছাড়া হয়ে থাকে, শুড দ্য ভিক্টর অফ দ্যাট ওয়ার বি অ্যালাউড টু টেক দ্য লুজার অ্যাজ স্লেভস, এবং সেক্ষেত্রে এই যে যুদ্ধে পরাজিত হতো তারা কিন্তু দাস হিসেবে কিন্তু গৃহীত হতো, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অ্যান্ড দেন ডিউরিং দ্য ক্লাসিক্যাল পিরিয়ড দ্য মেন জাস্টিফিকেশন ফর স্লেভারি ওয়াজ ইকোনমিক, এবং এই ক্লাসিক্যাল পিরিয়ডে এটা দেখানো হচ্ছে যে এই দাসত্বের একটা প্রধান কারণ হচ্ছে ইকোনমিক বা অর্থনৈতিক। ফ্রম এ ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ দ্য আইডিয়া অফ ন্যাচারাল স্লেভারি ইমার্জড অ্যাট দ্য সেম টাইম। বলছে এই আইডিয়া মানে স্বাভাবিক যে দাস সেটা যেন এই সময়কার লক্ষ্য করা গেছে। দাস দ্য Aeschylus states in the Persian, the Greeks, no men are they called the slave or vassals. বলছে কোনো মানুষকে কিন্তু দাস বা ভ্যাসালস হিসেবে দেখা হতো না। While the Persians, as Euripides states in Helen, Euripides হেলেনে দেখানোর চেষ্টা করেছেন, are all slaves except one, the great king. বলছে সবাই যেন দাস, শুধুমাত্র একজনই ব্যতীত, তিনি হচ্ছেন রাজা। Hippocrates theorized about this latent idea at the end of the 5th century BC. According to him, the temperate climate of Anatolia produced a placid and submissive people. বলছে এই যে তাপমাত্রাগত একটা পরিবর্তন, এবং সেটা যেন এই অ্যানাতোলিয়াতে বাধ্য করেছিল মানুষজনকে এভাবে তাদেরকে সারেন্ডার করতে। The explanation is reprised by Plato, then Aristotle in Politics, where he developed the concept of natural slavery, যেখানে তিনি এই কিছু কিছু জায়গায় প্লেটো বিশেষ করে এবং অ্যারিস্টটল তার পলিটিক্সে যেটা বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছেন যে যেন একটা স্বাভাবিক দাস ব্যবস্থার একটা উত্থান লক্ষ্য করা গিয়েছিল। ফর হি দ্যাট ক্যান foresee with his mind is naturally ruler and naturally master, and he that can do these things with his body is subject and naturally a slaves. অর্থাৎ তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন যে এটা যেন একটা স্বাভাবিক ব্যবস্থা যেটায় তার প্রভু তাকে দাস হিসেবে গ্রহণ করত এবং তাকে তার বিভিন্ন ধরনের কাজকর্মে নিযুক্ত করত। and modern view that Henry Alexander Wallen in 1847 published a history of slavery in antiquity among his work for the abolition of slavery in the French colonies. হেনরি আলেকজান্ডার ওয়ালেন 1847 একটা বই পাবলিশ করেছেন যেটা হচ্ছে হিস্ট্রি অফ স্লেভারি ইন অ্যান্টিকুইটি। এটা দেখানোর চেষ্টা করেছেন যে এই দাস ব্যবস্থা ফ্রেঞ্চ কলোনিতে মানে অ্যাবলিশন করার চেষ্টা করা হয়েছে, মানে বাতিল করার চেষ্টা করা হয়েছে। অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, দ্য এনসিয়েন্ট সোসাইটি ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ডেভেলপমেন্ট অফ প্রাইভেট ওনারশিপ অ্যান্ড দ্য ডমিনেন্ট ক্যারেক্টার অফ স্লেভারি অ্যাজ এ মুড অফ প্রোডাকশন। কার্ল মার্কস এটা দেখানোর চেষ্টা করেছেন যে প্রাচীন যে সমাজ ব্যবস্থা তার একটা যেন প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এই ব্যক্তিগত ওনারশিপ এবং যেন একটা ডমিনেন্ট কর্তৃত্ব স্থাপন করা, এবং যার প্রধান দিক হচ্ছে দাসভিত্তিক উৎপাদন ব্যবস্থা। দ্য পজিটিভিস্ট রিপ্রেজেন্টেড বাই দ্য হিস্টোরিয়ান এডওয়ার্ড মায়ার স্লেভারি ইন অ্যান্টিকুইটি 1898 ওয়ার সুন টু অপোজ দ্য মার্কসিস্ট থিওরি। এই এডওয়ার্ড মেয়র কিন্তু এই মার্কসিস্ট থিওরির বিরোধিতা করেছেন। অ্যাকর্ডিং টু হিম, স্লেভারি ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ গ্রিক ডেমোক্রেসি। বলছে দাস ব্যবস্থা হচ্ছে গ্রিক যে গণতন্ত্র তার একটা ভিত্তি। ইট ওয়াজ দাস এ লিগ্যাল অ্যান্ড সোশ্যাল ফেনোমেনন, এটা হচ্ছে একটা আইনগত এবং সামাজিক ব্যবস্থা, অ্যান্ড নট ইকোনমিক, এটা অর্থনৈতিক ব্যবস্থা নয়। কারেন্ট হিস্টোগ্রাফি ডেভেলপড ইন দ্য 20th century led by authors such as Jessop Vogt. It was in slavery the conditions for the development of elites. বলছে এলিটদের উত্থানের পরিণতি হিসেবে এই দাস ব্যবস্থা যেন গড়ে উঠেছে। Conversely, the theory also demonstrates as an opportunity for slaves to join the elite. যেন মানে বিপরীতভাবে যেন এটা একটা দেখানো হচ্ছে যে
এই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য যেন এলিটরা এই স্লেভরা জয়েন করছে এলিটদের সঙ্গে তাদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য। ফাইনালি ভোগট estimates that modern society founded on humanist values has surpassed this level of development। এবং ফাইনালি ভক্ত দেখানোর চেষ্টা করেছেন যে এটা একটা সামগ্রিক সামাজিক বা মানবিক যে ভ্যালু বা মানবিক যে মূল্যবোধ সেটার জন্য একটা উন্নত দিক, যেটা ইন 211 গ্রিক স্লেভারি রিমেন্স দ্য সাবজেক্ট অফ হিস্টোগ্রাফিক্যাল ডিবেট। এবং 2011-তে গ্রিক যে স্লেভারি সেটা একটা ঐতিহাসিক ডিবেটের পর্যায়ে পৌঁছেছে। অন টু কোশ্চেন্স ইন পার্টিকুলার, ক্যান ইট বি সেড দ্যাট এনসিয়েন্ট গ্রিস ওয়াজ এ স্লেভ সোসাইটি? এটা কি দাস ব্যবস্থা বলা যায়, দাস সমাজ বলা যায় গ্রিসের সমাজকে? অ্যান্ড ডিড গ্রিক স্লেভস কম্প্রাইজ এ সোশ্যাল ক্লাস? এবং এই গ্রিক দাসদের কি একটা সোশ্যাল ক্লাস হিসেবে বা সামাজিক শ্রেণী হিসেবে দেখা যায়? এগুলোর উত্তর বা ডিবেট কিন্তু এই একবিংশ শতাব্দীতে বা 2011-তে আমরা দেখতে পাই, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ এটা ঠিকই যে গ্রিসের দাস ব্যবস্থা ছিল একটা সামাজিক দিক, যে দাস ব্যবস্থার মধ্য দিয়ে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিকাশ লক্ষ্য করা গিয়েছিল, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ গ্রিসের দাস সমাজ হলেও গ্রিসের যে অর্থনীতি, দাস নির্ভর অর্থনীতি, একথা বলা যায় না। যদিও কিন্তু